আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব। এটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো আশা করছি তোমরা এই করোনা ভাইরাসের সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আর কথা না বাড়িয়ে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়টাই হচ্ছে তাপগতিবিদ্যা। এখানে কিন্তু তাপমাত্রা, তাপীয় সাম্য অবস্থা, তাপমাত্রার বিভিন্ন স্কেল অর্থাৎ তাপ নিয়েই সব কিছু আলোচনা হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা 9-10-এ সিলেবাসে তোমরা তাপমাত্রা, তাপীয় সাম্য অবস্থা, তারপরে পরম শূন্য তাপমাত্রা, এই বিষয়গুলো পড়ে আসছো। আমি জাস্ট খালি একটু বিষয় নিয়ে আলোচনা করব, একটু ধারণা দেব। তো দেখো, নতুন একটা টপিকস তোমাদের বোর্ডে দেখো দেয়া আছে। একটা হচ্ছে এক স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ, আর একটা হচ্ছে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ। তো এই দুইটা, নিচেরটা তোমরা একটু জানো, ঠিক আছে? নিচেরটা একটু জানো, ওপরেরটা একটু জানো না। তো তার আগে আমি তোমাদের তাপ আর তাপমাত্রা কি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, একটু করে ধারণা দেই। তাপ হচ্ছে আমরা জানি এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি যা আমাদের গরম ঠান্ডার অনুভূতি জন্মায়। আর তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, ঠিক আছে? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। কোনো বস্তু বা ব্যবস্থা তাপ গ্রহণ করবে না বর্জন করবে, তাই কিন্তু তাপমাত্রা নির্দেশ করে, তাপমাত্রা দ্বারা নির্দেশিত হয়। অর্থাৎ একটা বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে, সেটা আমরা তাপমাত্রা থেকে জানতে পারি। তাহলে তাপ কি, তাপমাত্রা কি বুঝালাম। তাপের একক হচ্ছে, যেহেতু একটা শক্তি, তাপের একক হচ্ছে জুল, আর তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন আছে, ডিগ্রি সেলসিয়াস আছে, ঠিক আছে? তাপের একক কিন্তু ক্যালোরিও হয়। ক্যালোরির সাথে জুলের সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা কিন্তু আমরা জানি। এখন তাপীয় সমতা বা তাপীয় সাম্য অবস্থা, এই টপিক্সটা একটু জানতে হবে। তাপীয় সাম্য অবস্থা, ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আসার পর যখন সমতাপমাত্রায় উপনীত হয়, তখন ওই অবস্থাকে তাপীয় সাম্য অবস্থা বা তাপীয় সমতা বলে। অর্থাৎ ধরো একটা বস্তু গরম আর একটা বস্তু ঠান্ডা, তাহলে বেশি তাপমাত্রার বস্তু হচ্ছে তাপ কমের দিকে যাবে, গিয়ে উভয়ের তাপমাত্রা সমান হবে। এটাই হচ্ছে তাপীয় সাম্য অবস্থা। তাপের দিক কিন্তু তাপমাত্রার উপরে নির্ভর করে, অর্থাৎ বেশি তাপমাত্রার বস্তু হচ্ছে তাপ কম তাপমাত্রার দিকে যাবে। তাপের দিক কিন্তু তাপের ওপর নির্ভর করে না, তাপের দিক তাপমাত্রার ওপর নির্ভর করে, এটা একটু মনে রাখবা। তো দেখো, এখানে এক স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার যে স্কেল নির্ধারণ করা হয়েছে, এখানে দেখো লিখে দেওয়া আছে T=x/xtr গুণন 273.16 ক্যালভিন। এটা বইয়ে দেখবা যে সমাধান করে দেওয়া আছে। আমি জাস্ট খালি সূত্রটা একটু বুঝাই। এটা দিয়ে শুধু ম্যাথ আসে, তেমন কিছু আসে না, এই জন্য এটা একটু মনে রাখলেই হবে। এখানে 273.16 ক্যালভিন, এই তাপমাত্রা থেকে কিন্তু বলা হয় পানির ত্রয়োদ বিন্দুর তাপমাত্রা। অর্থাৎ যে তাপমাত্রায় পানি বাষ্প, বরফ, জলীয় বাষ্প তিনটা অবস্থায় অবস্থান করতে পারে, সেই তাপমাত্রাকে বলা হয় পানির ত্রয়োদ বিন্দু। তো এখানে দেখো, এই যে এক্সটা হচ্ছে 273। আচ্ছা, তার আগে আরেকটা বলি, এক্স যে কোনো একটা কিছু দেওয়া থাকবে, ওই এক্সের তাপমাত্রা হচ্ছে টি, আর এক্সটিআরে তাপমাত্রা হচ্ছে 273.16 ক্যালভিন। এখন এই x/xtr যদি তোমাকে পরীক্ষায় চাপ দিয়ে ম্যাথ দেওয়া থাকে, চাপ, তাহলে এখানে আমরা লিখব p/ptr। আয়তন দিয়ে দেওয়া থাকলে v/vtr। মনে রাখবা, এই ptr, এই চাপটা কিন্তু এই তাপমাত্রায়, আর এই চাপটা কিন্তু এই তাপমাত্রায়, এটা একটু মাথায় রাখবা। তোমাকে যদি আয়তন দেয়, তাহলে এখানে যদি আমরা আয়তন দিয়ে লিখি v/vtr, এই আয়তনটা এই তাপমাত্রায় আর এই আয়তনটা এই তাপমাত্রায়, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় হচ্ছে আয়তন vtr, আর অন্য যে কোনো তাপমাত্রা আয়তন হচ্ছে v। এখানে পানির ত্রয়োদ বিন্দুকেই এক স্থির বিন্দু হিসেবে ধরা হয়েছে, ধরে স্কেলটা নির্ধারণ করা হয়েছে। তো আশা করছি তোমরা সূত্রটা বুঝতে পারছো। T=x/xtr 273.16 ক্যালভিন। তো পরবর্তীতে দুই স্থির বিন্দুর ক্ষেত্রে তাপমাত্রা যে স্কেল,
সেটা হচ্ছে আমরা নর্মালি মনে রাখি যে কোনো স্কেলের পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তো এটা তোমরা 9 10-এ পড়ে আসছো, এজন্য আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। দেখো এখানে সেলসিয়াস স্কেলকে আমরা সি দিয়ে প্রকাশ করি। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0। মানে এই সূত্রে জাস্ট খালি মান বসাই দিচ্ছি। ফারেনহাইট স্কেলকে এফ দিয়ে প্রকাশ করা হয়। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 32। অনুরূপভাবে ক্যালভিন স্কেলকে কে দিয়ে, নিম্ন স্থিরাঙ্ক মাইনাস 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 মাইনাস 273। তারপরে সমান দিয়ে দেখো আরেকটা দিছি রোমার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। র্যাঙ্কিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 492, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672 মাইনাস 492। এখন নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি যদি পানির ক্ষেত্রে আমরা বলি, যেমন যে তাপমাত্রায় পানি বরফ হয় সেটা নিম্ন স্থিরাঙ্ক, বা বরফ গলতে শুরু করে যে তাপমাত্রায়, আর যে তাপমাত্রায় পানি বাষ্প হতে শুরু করে সেটাকে বলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ককে গলনাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ককে স্ফুটনাঙ্ক বলা হয়। তো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এখন এই সমীকরণটা আমরা যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করে একটা সূত্র ফরম্যাট চলে আসে, যেটা তোমরা 9 10-এ পড়ে রাখছো। দেখো এখানে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে এখানে থাকতেছে c/100 f - 32 ভাগ হচ্ছে 180 k - 273 বাই হচ্ছে 100 ইকুয়াল r/80, ঠিক আছে, ইকুয়াল rn 492 বাই 180। এটা হচ্ছে সম্পর্ক, বিভিন্ন স্কেলের মধ্যে বিভিন্ন স্কেলের সম্পর্ক। চাইলে তোমরা এটাকে আরো ছোট করে নিতে পারো। তোমরা যদি 20 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও তাহলে দেখবা এখানে আসবে c/5 f - 32/9। এটা তাহলে হবে তোমার 5, এটা হবে তোমার 20 দিয়ে ভাগ করলে 4, এটা হবে 9। এটা কিন্তু তোমরা 9 10 এই তিনটা পড়ে আসছো। c/5 f / 32/9 k - 273/5 r/4 400 rn 492/9। এটা হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো তোমার পরীক্ষা এখানে যে রকম থাকবে, তোমাকে বলবে যে 40 ডিগ্রি সেলসিয়াস সেটা ফারেনহাইটে কত হবে বের করবা। তোমাকে বললো 40 ডিগ্রি সেলসিয়াস সেটা রোমান স্কেলে কত হবে, তাহলে c/5 r = 4। এই দুইটার মধ্যে সমন্বয় করে সূত্র তৈরি করবা, করে অ্যান্সার করবা। তোমার হয়তো এরকম দিল যে ক্যালভিনের তাপমাত্রা যেটা সেটা ফারেনহাইটে কত হবে বের করো, ক্যালভিন দিল, তখন এইটুকু সূত্র নিয়ে কাজ করবা। এটা হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এখন যেহেতু দুই স্থির বিন্দু, তাহলে এর পরবর্তীটা বিষয়টা হচ্ছে দুই স্থির বিন্দুর ক্ষেত্রে আসলে এটা কি হবে সেটা একটু আর পরবর্তীতে আমি বলতেছি। দেখো এখন এখানে একটা বিষয় লেখা আছে, সেটা হচ্ছে যে এক্স আইস, এই যে এক্স এগুলো কিন্তু তোমার তাপমিতিক ধর্ম। এখন এক্স আইসটা হচ্ছে বরফ বিন্দুতে তাপমিতিক ধর্ম এক্স আইস, বাষ্প বিন্দুতে তাপমিতিক ধর্ম অর্থাৎ নিম্ন স্থিরাঙ্কে তাপমিতিক ধর্ম এক্স আইস। আমি এর আগে যে সূত্রটা লিখছিলাম ওইটাই। এখন যে কোনো স্কেলের পাঠে তাপমিতিক ধর্ম হচ্ছে এক্স থিটা, বরফ নিম্ন স্থিরাঙ্কে তাপমিতিক ধর্ম এক্স আইস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক অর্থাৎ বাষ্পে এক্স স্টিমে তাপমিতিক ধর্ম এত, আবার নিম্ন স্থিরাঙ্কে তাপমিতিক ধর্ম এক্স আইস। অর্থাৎ এটা হচ্ছে তোমার তাপমিতিক ধর্মের সাথে দুই স্থির বিন্দু তাপমিতিক ধর্মের সাথে স্কেলগুলোর সম্পর্ক। এক্স থিটা এক্স আইস এক্স স্টিম বিয়োগ এক্স আইস c/100 এর সাথে তার সম্পর্ক। মনে রাখবা এই জায়গায় তুমি 20 দিয়ে ভাগ করে c/5 ওইটা দিয়ে করবা না, তাহলে কিন্তু এই যে তোমার 20 কমে গেল, অ্যানসারে কিন্তু তোমার মানটা ভিন্ন আসবে। এজন্য যখন এই তাপমিতিক ধর্মের সাথে সম্পর্ক করে ম্যাথ আসবে তখন কিন্তু c/100 দিয়ে ম্যাথ করতে হবে। এখানে যদি তোমার পরীক্ষায় বলে যে সেলসিয়াস স্কেলে হিসাব করো তাহলে এইটুকু দিয়ে ম্যাথ করবা। যদি বলে ফারেনহাইট দিয়ে হিসাব করো তাহলে এটা বাদ দিয়ে এইটার সাথে ফারেনহাইটের সম্পর্ক করবা। যদি বলে ক্যালভিনে হিসাব করো তাহলে এটার সাথে ক্যালভিনের হিসাব করবা। যদি বলে রোমানের হিসাব করো এখান থেকে রোমানের হিসাব করবা। অর্থাৎ দুইটা করে নেবা তাহলেই হবে। যেমন ধরো আমি বললাম যে সেলসিয়াসের সাথে হিসাব করো, ঠিক আছে, সেলসিয়াসের সাথে হিসাব করো। হ্যাঁ, এই জায়গাটাতে তোমার যদি এটা স্থির চাপে গ্যাস থার্মোমিটার হয় তাহলে এখানে আয়তন দেওয়া হবে, ঠিক আছে। স্থির চাপে যদি গ্যাস থার্মোমিটার হয় তাহলে তোমার আয়তন দেওয়া হবে, আর যদি স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার হয় তাহলে তোমার চাপ দেওয়া হবে, ঠিক আছে।
যেমন ধরো স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার হলে এখানে হবে পি থিটা পি নট পি 100 বিয়োগ পি নট ইকুয়াল সি বাই 100। কেন এটা লিখতে পারলাম? তার কারণ সেলসিয়াসে কিন্তু স্টিম হয় 100-তে আর আইস হয় 0-তে। যেহেতু স্থির আয়তনে বলছে তাহলে চাপ নিয়ে আলোচনা করতে হবে। এটা তাহলে পি থিটা বিয়োগ পি নট পি 100 বিয়োগ পি নট সি বাই 100। যদি এটা স্থির চাপে গ্যাস থার্মোমিটার হতো তাহলে আমরা আয়তন নিয়ে আলোচনা করতাম। এখানে ভি থিটা ভি নট ভি 100 ভি নট এত। যদি রোদ থার্মোমিটার হয় তাহলে এখানে আমরা আর থিটা মাইনাস আর নট আর 100 মাইনাস আর নট এইভাবে লিখবো। আর যদি অন্য কোনো স্কেল এখানে সেলসিয়াস না দিয়ে ফারেনহাইট দেয় তাহলে আমরা এটা দিয়েই করব। রোদ হলে রোদ বসাবো, আয়তন হলে অর্থাৎ স্থির চাপে হলে আয়তন বসাবো, স্থির আয়তনে হলে চাপ বসাবো। এইভাবে কিন্তু আমরা দুই স্থির বিন্দুর বিভিন্ন স্কেলের মধ্যে তাপমিতিক ধর্মের মধ্যে সম্পর্ক আমরা তৈরি করতে পারি। তো এখানে তোমরা 9-10-এ পড়ে আসছো যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, যেমন কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ দেবে, এরকম কিন্তু ম্যাথ আছে। তার প্রশ্নটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই পাঠ দেবে। তার মানে এই অঙ্কগুলো কিন্তু আমরা করে আসছি। তাহলে কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট একই পাঠ দেবে, তাহলে সম্পর্ক হচ্ছে সেলসিয়াস C/5 আর ফারেনহাইট F-32/9। এই দুইটার মধ্যে সম্পর্ক তোমাকে নির্ণয় করতে বলছে। কোন তাপমাত্রা দুইটাই তাহলে একই সেম ধরে নেবা। ধরি CF ইকুয়াল ধরে নিলা x, যেহেতু সমান তাপমাত্রা তাহলে এখানে x/5 x - 32/9 এইটুকু আড়াআড়ি ভাবে ক্যালকুলেশন করে নেবা। ক্যালকুলেশন করলেই দেখবা তোমার রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, রেজাল্ট চলে আসবে হচ্ছে x = -40 ডিগ্রি, অর্থাৎ এইটাই তোমার সেলসিয়াস বা এইটাই তোমার হচ্ছে 40 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ সেলসিয়াস আর ফারেনহাইটে এই দুইটার মান সেম আসে। এটা হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এরকম তোমার ওই যে তাপমিতিক ধর্মেরও ম্যাথ দিতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে একটা ম্যাথ দেয়া আছে। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 4 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 98 ডিগ্রি। ওই থার্মোমিটারটির পাঠ 51 ডিগ্রি দিলে ফারেনহাইট এবং কেলভিন স্কেলে পাঠ কত হবে? এটা কিন্তু তোমার সেলসিয়াসে চাইতে পারে, ফারেনহাইটে চাইতে পারে, কেলভিনে চাইতে পারে। তো আমরা সূত্র তাহলে কি জানি? দেখো সূত্র কিন্তু আমরা জানি ফারেনহাইটের সূত্র কি? F-32 ডিভাইডেড হচ্ছে 180। ঠিক আছে, আর সূত্র কি জানি? এই যে x থিটা বিয়োগ x আইস x স্টিম বিয়োগ x আইস, এটা কিন্তু আমরা সূত্র জানি। তাহলে F-32 বিয়োগ 180 x থিটা বিয়োগ x আইস x 100 বিয়োগ x আইস। আচ্ছা, এখন দেখো এখানে সুন্দর করে সব মান দেয়া আছে। এখানে জাস্ট আমরা F-32 এটা রাখবো, এই 180 ওই পাশে আমরা পার করে দেব। x থিটার মান দেখো এখানে বলে দেওয়া আছে পাঠ, x থিটার মান দেখো এখানে বলে দেওয়া আছে ওই থার্মোমিটারটির পাঠ 51 ডিগ্রি হলো, অর্থাৎ x থিটার মান দেওয়া আছে 51 ডিগ্রি। আইস অর্থাৎ এদের নিম্ন স্থিরাঙ্কে পাঠ দেওয়া আছে 4 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্কে পাঠ দেওয়া আছে হচ্ছে 98 ডিগ্রি এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 4 ডিগ্রি। এই 180 এখানে ছিল, এই জায়গায় এখানে গুণ হয়ে যাবে। তারপরে এখানে ক্যালকুলেশন করে এই 32 মাইনাস আছে ওপাশে আমরা পার করে দেব। তাহলে আমাদের রেজাল্ট পাবো হচ্ছে F ইকুয়াল হচ্ছে 122 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কোনটাতে বের হলো? এটা বের হলো হচ্ছে ফারেনহাইট স্কেলের হিসাব। ফারেনহাইট স্কেলে তোমার যদি এরকম তাপমিতিক ধর্ম দেওয়া থাকে তাহলে ফারেনহাইট স্কেলে স্কেলটার পাঠ কত দেবে সেটা এটা। এবার যদি তোমার কেলভিন স্কেলে, এবং কিন্তু তোমাকে বলছে কেলভিন স্কেলে কত হবে সেটা বের করো। কেলভিন স্কেলের সূত্র কি? কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 আর এদের পার্থক্য মৌলিক ব্যবধান হচ্ছে তোমার 100। ঠিক আছে, মৌলিক ব্যবধান হচ্ছে তোমার 100। একই সিস্টেমে মান হবে, তাহলে এই জায়গায় এই 100 এই পাশে এসে এখানে গুণ হবে তোমার 100, আর এখানে তখন হবে হচ্ছে কে মাইনাস 273। এইটুকু হিসাব করে যা হবে তার সাথে এই মাইনাস 273 ওপাশে যায় প্লাস 273 হবে। তাহলে এখানে আমরা যে রেজাল্টটা পাবো সেটা দেখো
এটা হচ্ছে ক্যালভিন স্কেলে তোমার পার্ট আসবে, দেখবা 323 মতো রেজাল্ট আসবে। 323 ক্যালভিন। দেখো এখানে কিন্তু ডিগ্রি হবে না, তার কারণ এটা একদম প্রমাণ স্কেল, তো এই জন্য কোনো ডিগ্রি দেওয়ার দরকার নাই। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এক স্থির বিন্দুর বিষয়, এক স্থির বিন্দুর স্কেল ব্যবহার করে কিভাবে তাপমাত্রা হিসাব করা হয়, দুই স্থির বিন্দু ব্যবহার করে কীভাবে তাপমাত্রা হিসাব করা হয়, এটা আমি তোমাদের দেখাই দিলাম। এটা কিন্তু ক্যালভিন স্কেলে হিসাব। এরকম বইয়ে দেখবা আরও অসংখ্য অঙ্ক আছে, তোমরা সুন্দর করে নেবে। তো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সিস্টেম কি সেটা একটু বুঝাবো। আচ্ছা, পরবর্তী ক্লাস না, এখানে আমি একটু ধারণা দিয়ে দিই। দেখো সিস্টেমটা কি, ধরো এই বস্তু জগতে যা কিছু নিয়ে আলোচনা করা হয়, ধরো এই রুমটার, আমি এই রুমের ভেতরে কোনো গবেষণা, আমি একটা রুমের ভেতরে কোনো গবেষণা করতেছি, তাহলে এই রুমটা হচ্ছে সিস্টেম, আর এই রুম বাদ দিয়ে যা কিছু আছে সেটা হচ্ছে পরিবেশ। অর্থাৎ তাহলে সিস্টেম বিষয়টা বোঝাচ্ছে যে বস্তু জগতে যে অংশটুকু নিয়ে আলোচনা বা পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয় সেটাকে বলা হয় সিস্টেম, আর বাদ বাকিটুকু হচ্ছে পরিবেশ। তো সিস্টেম তোমার তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত মানে হচ্ছে বোঝাই যাচ্ছে এটা খোলা। উন্মুক্ত সিস্টেম, যে সিস্টেমে পরিবেশের সাথে শুধু শক্তির বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না, সেটাকে বলা হয় বদ্ধ সিস্টেম। উন্মুক্ত সিস্টেম কোনটা তাহলে? যে সিস্টেমে পরিবেশের সাথে শক্তি ভর উভয়ই বিনিময় করতে পারে, পরিবেশের সাথে শক্তি ভর উভয়ই বিনিময় করতে পারে, সেটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। আর যে সিস্টেমে শুধু শক্তির বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না, সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম। আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে মোটেই প্রভাবিত হয় না, অর্থাৎ পরিবেশের সাথে ভর শক্তি কোনোটারই বিনিময় করে না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম হতে পারে এয়ার কুলার, বদ্ধ সিস্টেম হতে পারে সুপরিবাহী পদার্থের তৈরি পিস্টনযুক্ত সিলিন্ডারে আবদ্ধ গ্যাস, বিচ্ছিন্ন সিস্টেম হতে পারে কুপরিবাহী পদার্থে তৈরি পিস্টনযুক্ত আবদ্ধ গ্যাস সিলিন্ডার। তাহলে সুপরিবাহী হলে হবে তোমার বদ্ধ, আর কুপরিবাহী হলে হবে বিচ্ছিন্ন। ঠিক আছে, তো আমি তোমাদের সিস্টেম কি বিষয়টা বুঝালাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।